নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। গত বছর 2024-এর 21শে জুন ঢাকার প্রায় সব সংবাদপত্রে সংবাদ মাধ্যমে একটা খবর প্রকাশ করেছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেদিন থেকে শুরু হওয়া দুদিনের দিল্লি সফরে দুদেশের মধ্যে রেল যোগাযোগ বৃদ্ধি নিয়ে সমঝোতা স্বাক্ষরিত হবে। এই রেল যোগাযোগের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে মুখ্যত মালপত্র যাত্রী পরিবহন ব্যবস্থায় সেই পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসা। কি ধরনের পরিবর্তন? বাংলাদেশের মধ্যে তাদের রেলপথ যেমন ভারত ব্যবহার করতে পারবে, তেমনি ভারতের মধ্যেকার ভারতীয় রেলপথ ব্যবহার করতে পারবে বাংলাদেশ। বোঝাতে পারলাম? দুদেশের মধ্যে চালু যে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি, সেই অনুযায়ী বাংলাদেশ তাদের যাত্রী ও মালপত্র ভারতীয় বর্ডার পর্যন্ত নিয়ে আসবে। সেখান থেকে এই কোচগুলি আসে। ওই বর্ডার শিপমেন্ট ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি কিন্তু অনেক দিন ধরেই চলছে। তো সেইটা তারা তাদের মালপত্র ভারতীয় বর্ডার পর্যন্ত নিয়ে আসে। সেখান থেকে এই কোচগুলি বাংলাদেশ রেলের গাড়ির থেকে বিচ্ছিন্ন হয়ে, লোকোমোটিভ থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতীয় রেলের সঙ্গে জুড়ে দেওয়া হয়। একই রকম ব্যবস্থা আবার বিপরীতভাবে ভারতীয় যাত্রী ও মাল পরিবহনের ক্ষেত্রে। প্রস্তাবিত সমঝোতা সেইটা যেটা ছিল সেটা স্বাক্ষরিত হলে ভারতীয় রেলওয়ে তারা সরাসরি চলে যেতে পারবে উত্তর পূর্ব রাজ্যগুলোর, শুধু নয় নেপাল ও ভুটানেও সরাসরি মালপত্র পাঠাতে পারবে ভারত। আবার একইভাবে বাংলাদেশও তার রপ্তানি সরাসরি পাঠাতে পারবে ভারত, নেপাল ও ভুটানে। নেপাল ও ভুটানে পাঠাতে গেলে আবার ভারতের মধ্যে দিয়ে যেতে হবে তাদের। তো এইটা ছিল সেই সমঝোতার মূল লক্ষ্য। আবার এইটা সংকীর্ণ, কারণ এইটা ছিল কি, এর আগে সংকীর্ণ শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক, সেই চিকেন স্নেকের উপর থেকে চাপ কমাতে এই পরিকল্পনা নিয়েছিল ভারত। টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার, ভারতের সেই পত্রিকার 16 জুন 2024 তারিখে প্রকাশিত এক রিপোর্টে জানা যাচ্ছে এই প্রকল্পে বাংলাদেশের সঙ্গে 14টি নতুন রেলপথ মানে রেলওয়ে রুট সেটা হবে, যার মোট দৈর্ঘ্য এই 14টা রেলওয়ে রুটের মোট দৈর্ঘ্য ছিল 861 কিলোমিটার বাংলাদেশের ভেতর। এর সঙ্গে উত্তর পূর্ব রাজ্যগুলির সম্প্রসারিত যে রেলপথ সেইটা যোগ করলে, এবং ভারতের মধ্যে নয়, সেইগুলো যোগ করলে মোট আয়তন দাঁড়ায় 1275.5 কিলোমিটার। বুঝতেই পারছেন কি বিরাট একটা পরিকল্পনা। এবং এই পরিকল্পনা যে শুধু ভারতের স্বার্থে তা নয়, এর মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের যারা মালপত্র যেগুলো তারা বাইরে পাঠাবে, মানে অন্য দেশে, তাদের নিজেদের দেশ ছাড়া অন্য দেশে রপ্তানি করবে, ভারত, নেপাল, ভুটান, ডাইরেক্টলি একটাই গাড়ি দিয়ে সেখানে চলে যেতে পারবে যে যেখানে যেতে চাইছে। শেষ পর্যন্ত সে চুক্তি স্বাক্ষরিত হয়নি। তার কারণ বাংলাদেশে তখন শুরু হয়ে গেছে একটু করে, তখন ওই আন্দোলন শুরু হয়ে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে। আবার কিছু কিছু জায়গায় একটু আরো ব্যাখ্যা চেয়েছিল বাংলাদেশ কর্তৃপক্ষ, এবং সে বলেছিল এই জায়গাগুলো, কারণ এই ব্যাপারটা মূলত তৈরি করেছিল ভারত, কিন্তু বাংলাদেশের সঙ্গে অনেক কথা বলে। তবু কিছু জায়গায় কিছুটা মানে তারা বলেছিল যে এই জায়গাগুলোতে কিছুটা করে দিতে হবে, তাদের স্পষ্টীকরণ তারা চেয়েছিল, এবং সেখানটায় বলেছিল যে আরো এই জায়গাটা কিছু করা যায় কিনা দেখতে। এরপর তো হাসিনা সরকারের পতন হলো এবং সেই সমস্ত পরিকল্পনা
বাতিলের খাতায় চলে গেল। এর মানেটা এই দাঁড়ালো, বাংলাদেশের ওপর দিয়ে ভারতের উত্তর পূর্বের যে 8টি রাজ্য, 7টি আগে থেকেই ছিল এবং তার সাথে যুক্ত হয়েছিল পরবর্তীকালে 1973-এর পর সিকিম যুক্ত হয়েছিল। এই 8টা রাজ্যের সঙ্গে সহজে ও সংক্ষিপ্ত রাস্তায় যোগাযোগের সব পথ তখন থেকে বন্ধ হয়ে গেল, ওই সময় থেকে, গত বছর হাসিনার পতনের পর। অন্তত এখনকার মতো তো বটেই, এবং যে সম্পর্ক হয়েছে এখন বাংলাদেশের সঙ্গে ভারতের, তাতে এই রেলপথের এই যে আলোচনা, যোগাযোগের পথ, এটা নিকট ভবিষ্যতে তো বটেই, অনেক দূরের ভবিষ্যতেও হবে কিনা সে সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। তবে বাংলাদেশের যা রাজনৈতিক চলন, তাতে মনে হয় না যে অতি সম্প্রতি কি, ওই যে বললাম, খুব দূরতম ভবিষ্যতেও এটা হবে বলে মনে হচ্ছে না। সুতরাং বিকল্প ব্যবস্থা খোলা রাখতেই হবে ভারতকে। বিকল্প ব্যবস্থা, বিশেষ করে যখন কথা উঠছে যে চিকেন নেক, বাংলাদেশের বিভিন্ন পণ্ডিত, ওই একটাকে যেন লেফটেন্যান্ট জেনারেল একজন, সে আবার ওদের কি একটা এখন হয়েছে, অ্যাডভাইজার হয়েছে, কিসের তদন্ত করছে, কি তদন্ত কমিশনের প্রধান হয়েছে কে যেন, ফজলুর রহমান। এই ফজলুর রহমান ভদ্রলোক, তিনি বলছেন যে চীনের সাথে যুক্তি করে, চীনের সাথে মিলে এই ভারত পাকিস্তান যুদ্ধ যদি হয়ে যায়, তাহলে চীনের সাথে যোগাযোগ করে ভারতের 7টা রাজ্যকে দখল করে নেয়ার এইটা হচ্ছে সব থেকে বড় সময়, বড় সুযোগ এখন। তো বাংলাদেশের কথা বোঝাই যাচ্ছে। আর চীনও যে খুব একটা আপত্তি আছে এই প্রস্তাবে তা নয়, তারাও এই লাইনে চলবার জন্য চেষ্টা বহুদিন ধরেই করছে। অনেক প্রকল্প ওখানে নিতে চাইছেন। আপনারা জানেন যে ওখানে লালমনিরহাটে বিমানবন্দর তৈরি, তিস্তা ব্যারেজ প্রকল্প, এই সবগুলো করে ওরা এই জিনিসটা করতে চাইছে। এখন প্রশ্ন হলো মিয়ানমারের এই যে, সুতরাং ভারতকে একটা বিকল্প ব্যবস্থা রাখতে হবে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক যাকে বলা হয়, ওটা তো মাত্র 22 কিলোমিটার, কোনো কোনো জায়গায় আবার 20 কিলোমিটারও আছে। এই পর্যন্ত এইটুকু সরু একটা রাস্তা, সরু একটা জায়গা, এই জায়গার ওপর দিয়ে যদি কখনো মানে খুব বড় করে কিছু পাঠানোর, অনেক রেলপথ তৈরি করে অনেক কিছু করে পাঠানোর সুযোগটা কম। সেই জন্য ভারতের মাথায় একটা চিন্তা রয়েছে অনেকদিন ধরেই, একেবারে 2000 সাল থেকে কিন্তু এই চিন্তাটা আছে। সেটা হচ্ছে অন্য একটা পথ, বিকল্প একটা পথ, শিলিগুড়ি করিডোরের বিকল্প একটা পথ তৈরি করা। এই চিন্তা মাথায় রেখে তৈরি করেছিল ভারত মিয়ানমারের উপর দিয়ে কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট। কি নাম? কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট। কালাদানটা কি? কালাদানটা হচ্ছে একটা নদীর নাম। নদীটা কোথায়? নদীটা ওই রাখাইন প্রদেশের মধ্যে আছে নদীটা। এই নদী দিয়ে কি করা হচ্ছে? এই প্রজেক্টের কি মাল্টিমোডাল বলা হচ্ছে। কেন মাল্টিমোডাল? মাল্টিমোডাল মানে প্রথমে সমুদ্রপথ, তারপর নদীপথ, তারপর স্থলপথ, এই 3টে পথ দিয়ে যাত্রা শুরু করে পৌঁছানো যাবে ভারতের উত্তর পূর্বের মিজোরাম। এইটা কি হচ্ছে? প্রথমে সমুদ্রপথ। সেটা কিভাবে? কলকাতা বন্দর থেকে সমুদ্রপথে মিয়ানমারের ওই সিট্টে বন্দর, এই সিট্টে বন্দরে পৌঁছাবে। সিট্টে হচ্ছে আবার আরাকান প্রদেশের রাজধানী। তা রাজধানী মানে আরাকান ওই স্টেট, যেটা মিয়ানমারেরই একটা অংশ এখনো পর্যন্ত। তো সিট্টে মিয়ানমারের ওই পর্যন্ত যাবে, সেইটা হচ্ছে সমুদ্রপথে কলকাতা থেকে। সেখান থেকে কালাদান নদীপথ ধরে কালাদান নদীর ওপর দিয়ে চলে যাবে মিয়ানমারের চীন প্রদেশ আছে, সেটা রাখাইন প্রদেশের একেবারে উত্তর দিকে, উপরের দিকে, সেখানটায় যাবে। সেখানে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে প্যালেটোয়া। এই প্যালেটোয়া, সেখানে যাওয়ার পর তারপরে প্যালেটোয়া থেকে স্থলপথে এবার ওই কালাদান নদী দিয়ে প্যালেটোয়া যাওয়া হলো। সেখান থেকে প্যালেটোয়া থেকে স্থলপথে
মিজোরামের জরিনপুল বলে একটা জায়গা, সেখানে পৌঁছানো হবে। এই পথটা চালু হলে কলকাতার সঙ্গে উত্তর পূর্ব ভারতের যে দূরত্ব 1300 কিলোমিটারের মতো দূরত্ব কমে যাবে। ওই শিলিগুড়ির পথ ধরে চলে গেলে যতটা দূরত্ব লাগে তার থেকে 1300 কিলোমিটার এখান দিয়ে কমবে। সেই জন্যে এইটা করা হয়েছিল। তো সেটা যখন এখন একটা ব্যাপার ঘটলো, যখন এই ঢাকা যখন আর এইটা করলো না, ভারতের সাথে চুক্তিটা হওয়ার সুযোগ থাকলো না, শেখ হাসিনার পতন হলো, তখন এই কালাদান প্রজেক্টকে বিকল্প হিসেবে অবশ্যই খারাপ তো বলা যাবেই না, বরং বেশ ভালো বলা যাবে। জানা যাচ্ছে ভারতের অংশে রাস্তাঘাট তৈরি করার যা কথা ছিল, বন্দর তৈরি, অন্যান্য নির্মাণ সব শেষ হয়ে গেছে, করা হয়ে গেছে। সিট্টে বন্দরের ভেতরেও যা করবার সে কাজটাও শেষ হয়ে গেছে। কিন্তু সমস্যা হয়েছে এই অঞ্চলের বাকি অংশে। এই কাজ তাড়াতাড়ি শেষ করে পরিবহন শুরু করা যাচ্ছে না মায়ানমারের বর্তমান চূড়ান্ত রাজনৈতিক সংকটের দরুন। মিয়ানমারের গৃহযুদ্ধ চলছে। সিট্টে বন্দর যেখানে, সেই রাখাইন বা আরাকান প্রদেশ এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। কিন্তু সিট্টে তো দখল করতে পারেনি। আরাকান প্রদেশ বিদ্রোহীদের দখলে গেছে বটে, তবে রাজধানী যেটা সেই সিটয়ে কিন্তু বিদ্রোহীরা এখনো দখল করতে পারেনি। শুধু সিটয়ে নয়, আরো দুটো শহর সেখানকার, তারাও এই আরাকান আর্মি এখনো দখল করতে পারেনি। সেই 3টে শহর আরাকান প্রদেশের, সেগুলো এখনো আছে মিয়ানমারের জুন্টা সরকারের দখলে। এখন জুন্টা বলে, আবার অনেকে বলে হুন্টা। হুন্টা বলে কারা? হুন্টা বলে হচ্ছে আমাদের মায়ানমারের ওই দিকে, তাদের জয়ের উচ্চারণটা ততটা হয় না, জয়ের জায়গায় আসে হ, তো সেই জন্য তারা বলে ওখান থেকে হুন্টা। আর ভারত এখনো পর্যন্ত অন্তত প্রত্যক্ষভাবে মিয়ানমার সরকার, যে হুন্টা সরকার, তাদের বিরুদ্ধে গিয়ে আরাকান আর্মিকে সমর্থন জানায়নি। কিন্তু এটা বাস্তবতা যে আরাকান আর্মিকে বাদ দিয়ে কিন্তু ওই কালাদান প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। ওটা অধরা থাকবে ভারতের কাছে। ভারত সরকারিভাবে এখনো আরাকান আর্মির সাথে কোনো সংযোগ স্থাপন করেননি। মানে সংযোগ সরকারিভাবে বললাম কথাটা, তার মানে একটা বেসরকারি ব্যাপারের ভাবে সেই ব্যাপারটা কিন্তু থাকছে। সেই জন্যে কেন থাকছে, তার কারণ হচ্ছে ভারত বুঝেছে যে রাখাইন প্রদেশকে খুব বেশি দিন কাছে রাখতে পারবে না মিয়ানমার সরকার। সেই জন্যে এটা আরাকান আর্মির দখলে আসবে আজ অথবা কাল। যদিও মিয়ানমার আর্মি কিন্তু ওই 3টে শহর সিটয়ে সমেত রক্ষা করবার জন্য ব্যাপকভাবে লড়াইতে রয়েছে এখনো। এবং গত বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে আরাকান প্রদেশের প্রায় 80% জায়গা দখল করেছিল আরাকান আর্মি। তারপরে প্রায় 6 মাস চলে গেছে, আরাকান আর্মি কিন্তু ওই 3টে শহর দখল করতে পারেনি এখনো। তবে যাই করুক, ভারত বাস্তব অবস্থা বুঝে তারা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তবে সেটা করলেও মায়ানমারের হুন্টা সরকারের সঙ্গেও সম্পর্ক রেখেছে। কারণ রাখাইন প্রদেশের বাইরে আবার মিয়ানমার থেকে থাইল্যান্ড, মিয়ানমার এবং ভারতের এই যে একটা হাইওয়ে তৈরির অর্থলগ্ন করে মানে পরিকল্পনায় বিপুল একটা অর্থ লগ্নি করেছে ভারত। সম্প্রতি মিয়ানমারে ভয়াবহ যে ভূমিকম্প হলো, সেই ভূমিকম্প হওয়ার পর সবার আগে মানবিক সাহায্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কিন্তু ভারত। এ ব্যাপারে ভারতকে ব্যাপকভাবে ধন্যবাদ দিয়েছে মিয়ানমারের জুন্টা সরকার। কিন্তু আরাকান আর্মির বিরুদ্ধে মরণপণ লড়াইতে নেমেছে এবার সেখানকার যে মিয়ানমারের ওই সামরিক সরকার। চীন আগে হুন্টা সরকারকে প্রকাশ্যে আর আরাকান আর্মিকে গোপনে সাহায্য করত, ব্যাপারটা বলেছেন।
আরাকান আর্মিকে সাহায্য করছে একদিকে, আবার হুন্টা সরকারকে সাহায্য করছে চীন, একসাথে করতো তারা। এখন আরাকান আর্মিকে গোপনে সাহায্য করত। এখন আরাকান আর্মির পক্ষে আমেরিকা খুবই প্রবলভাবে দাঁড়িয়ে যাওয়ার পর আপনারা জানেন যে মানবিক করিডোর দেওয়ার নাম করে আমেরিকা এখন এসে ওই কক্সবাজারের ওখানে বান্দারবান ওই সমস্ত জায়গায় সেখানে আমেরিকার ঘাঁটি গেড়েছে সেখানে। সুতরাং এখন আরাকান আর্মির পক্ষে আমেরিকা খুবই প্রবলভাবে দাঁড়িয়ে যাওয়ার পর চীন বাধ্য হয়ে পুরো সমর্থন দিচ্ছে হুন্টা সরকারকে। আর বাংলাদেশ বাধ্য হয়েছে আমেরিকার চাপে মানবিক করিডোর দিতে। অর্থাৎ বাংলাদেশ এখন চীনের বৃত্ত থেকে সরে গিয়ে আমেরিকার বৃত্তে এসে, আমেরিকার চাপে এসে আরাকান আর্মির পক্ষ নিয়েছে। ভারত এখনো স্পষ্ট করতে পারেনি তাদের অবস্থান। চীনা অস্ত্রে সজ্জিত হুন্টা সরকার মিয়ানমারের এই ভূমিকম্পের পরেও, এই ভয়ঙ্কর সময়েও অন্ততবার 300 বার বিমান হানা দিয়েছে রাখাইন প্রদেশে, বোমা ফেলেছে, এবং সিটোয়ে এবং আরো দুটো মংডো এবং আরেকটি, এই 3টি জায়গা দখল করে রাখার দুরন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার। যেভাবে 3টি শহরকে দুর্গ করে লড়াই চালাচ্ছে মিয়ানমার বাহিনী, সরকারি বাহিনী, তাতে আরাকান আর্মিও কিন্তু প্রমাণ গুনতে শুরু করেছে। আর এই শুরু করেছে বলেই আমেরিকাকে ছুটে নামতে হয়েছে এখানে, কারণ আমেরিকাও আবার আর এক পক্ষ হয়েছে এখানে। সুতরাং ভারত এখনো সরাসরি কোনো পক্ষ, এই আজ পর্যন্ত সরাসরি কোনো পক্ষ নেয়নি। যদিও বলছি গোপনে যোগাযোগ রাখছে, আগেও বলেছি। এই যোগাযোগ অবশ্য বিদ্রোহীদের খুশি করতে পারেনি এখনো। হুন্টা সরকারের বিরোধী শক্তি হিসেবে বিদ্রোহী গোষ্ঠীগুলির সম্মিলিত সংগঠন যেটা আছে মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা NUG, এই যে এর মুখপাত্র ইউ কিয়াও জো সম্প্রতি বলেছেন রাখাইনে ভারতেরও স্বার্থ আছে। সুতরাং কারণ কি, ভারতের স্বার্থ আছে, এখানে আছে কালাদান প্রজেক্ট। সুতরাং ভারতকে আরাকান আর্মির স্বার্থে কাজ করা উচিত বলেছে। কি বলতে চাইছেন তিনি, এটা পরিষ্কার। অর্থাৎ ভারতের কাছে তারা সমস্ত রকমের সাহায্য চাইছে। কিন্তু ভারতের সমস্যা যে দুদিকেই। আরাকান আর্মির দিকে পুরো ঝুঁকলেই মিয়ানমারের হুন্টা সরকার পুরোপুরি চীনের কোলে চলে যাবে। ভারত সেটাও চায় না। রাখাইন এবং মিয়ানমারকে ঘিরে নতুন জোটবন্দি চলছে, আর ভারত খুব সাবধানে পা ফেলছে। আরো কিছুদিন না গেলে ছবিটা পরিষ্কার হবে না। তবে এটা ঠিক, আরাকান আর্মিকে খাদ্যদ্রব্য, ওষুধ এবং অন্যান্য বেসামরিক মানবিক সাহায্য এগুলো কিন্তু পাঠাতে শুরু করেছে ভারত। ভূমিকম্পের ত্রাণ হিসেবে দেখাচ্ছে এগুলো। এই যোগাযোগ আরো বাড়বে যখন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হবে। পাকিস্তান চাইছে বাংলাদেশও তাদের একটা ফ্রন্ট খুলতে, আর যা খবর বাংলাদেশও তাদের দেশে একটা ফ্রন্ট খুলে, ওই যে ফজলুর রহমান লেফটেন্যান্ট জেনারেল তিনি বলেছেন 7 রাজ্য দখল করবেন ভারতের। সেই জন্যে তারাও বাংলাদেশও যুদ্ধে জড়াতে চাইছে। আর একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, বাংলাদেশ যুদ্ধে জড়াতে চাইছে আর আমেরিকাও চাইছে বাংলাদেশ যুদ্ধে জড়াক। খুব অদ্ভুত লাগছে শুনতে, তাই না? আমেরিকা মূলত চালায় কারা? আমেরিকার অস্ত্র ব্যবসায়ীরা সারা পৃথিবীতে অস্ত্র বিক্রি করে। যুদ্ধ লাগলে তবেই তো অস্ত্র বিক্রি হবে। আর একটা যুদ্ধ তাদের অস্ত্র বিক্রি অনেকটাই বাড়াবে। সুতরাং কোনো কিছুই কিন্তু অদ্ভুত নয় আজকের দুনিয়ায়। এবং এই জন্য এখন বাংলাদেশ যুদ্ধে যদি নামে তাহলে ভারতের কি প্ল্যান? এবং অদ্ভুত কথা, ভারতও চাইছে বাংলাদেশ যুদ্ধে নামুক। এবং যুদ্ধে যদি নাও নামতে চায় তাহলে এমন একটা অবস্থা করবে, হয়তো ভারত নিজেই ঝাঁপিয়ে পড়বে। আর ঝাঁপিয়ে পড়ার তো কারণ দেখাবার কোনো অসুবিধা নেই। ওরা তো এখন আমাদের বাংলাদেশ, ওরা তো সন্ত্রাসীদের রাষ্ট্র হয়ে গেছে। বলবে সন্ত্রাসী হামলা রুখবার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে। তো সুতরাং
এইটা ভারত তখন কি করবে? ভারত যদি যুদ্ধে নামে, তার সামনে দুটো রাস্তা, দুটো জায়গা রয়েছে বিশেষভাবে। একটা হচ্ছে রংপুর দখল করা, আর একটা চট্টগ্রাম দখল করা। চট্টগ্রামেও একটা, আমি আগের অনেক ভিডিওতেই বলেছি, চট্টগ্রামেও বাংলাদেশের চিকেন নেক আছে। সেও ওই 22-23 কিলোমিটার চওড়া, এবং সেই জায়গাটা ত্রিপুরার নিচেই, ত্রিপুরার থেকেই ওই জায়গাটা কেটে দিলে, ভারত দখল করলে ভারতের সামনে বঙ্গোপসাগর। তখন কিন্তু আজ কালাদানের যতটা গুরুত্ব আছে বলে মনে করা হচ্ছে, তখন কিন্তু ততটা গুরুত্ব থাকবে না। কারণ তখন তৈরি হবে, পেলে তো ভালোই, কিন্তু তখন ত্রিপুরা থেকে সরাসরি একদম 22 কিলোমিটার দূরে বঙ্গোপসাগর, এবং সেখানে এলেই সেখানেই সমস্ত কিছু করা যাবে। ত্রিপুরা থেকে সরাসরি বঙ্গোপসাগরে পৌঁছবার পথ খুলে যাবে। বাংলাদেশের ওপর দিয়ে নর্থ ইস্টের রাজ্যে যাওয়ার, বাংলাদেশের ওপর দিয়ে আর যাওয়ার দরকার হবে না। তখন এই ত্রিপুরার ওখান দিয়ে নর্থ ইস্টের জায়গায় অত্যন্ত সহজে চলে যাবে। অর্থাৎ বাংলাদেশের ভেতরে রেলওয়ে প্রকল্প যদি না, সেটা তো সেসব তো বাতিল হয়ে গেছে, সেগুলো ছেড়ে দিক। সুতরাং ওইগুলো বাতিল হওয়ার পরও দেখা যাচ্ছে বিকল্প, একাধিক বিকল্প আছে ভারতের সামনে। কালাদান, আবার ত্রিপুরার ওখানে দখল, ওই চিকেন নেক নেই না। সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। এখানেই থামছি। ভালো থাকবেন, ধন্যবাদ।